আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনা ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে, তাকে ক্ষমা করা যাবে না। আজ নোয়াখালীর সেনবাগে উপজেলার সাতারপায়া পূর্ব বাজারে চেয়ারম্যান সুপার মার্কেটের সামনে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে সব কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এরপর জানিয়ে দিব, অপকর্ম করে এখনো অধরা কিছু বিএনপি নেতা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর চাঁদাবাজি লুটপাট শুরু করেছে বিএনপির কিছু নেতাকর্মী। এদের সাংগঠনিকভাবে ব্যবস্থা করছে বিএনপি। তারপরও কিছু নেতাকর্মী এখনো অধরাই থেকে যাচ্ছে। তারা চাঁদাবাজির মহা উৎসবে মেতে উঠেছে। এদিকে সরকারের সুস্পষ্ট আশ্বাস ছাড়া আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার জন্য চাকরি প্রত্যাশীরা। জানিয়ে দিব, বাংলাদেশ ভারত ম্যাচে হামলার হুমকি যা বলছে বিসিবি। কয়েকদিন আগেই পাকিস্তানকে দাপট দেখিয়ে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। এবার তাদের মিশন ভারতের বিপক্ষে টেস্ট এবং টি-20 সিরিজ। তবে এই সিরিজ নিয়ে তৈরি হওয়া সংখ্যা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হামলার হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। জানিয়ে দিব, অভিনয় শিল্পী সংঘের সংস্কারের দাবিতে শিল্পীদের আলটিমেটাম। টেলিভিশন, নাটক এবং অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ শিল্পীদের আন্দোলন চলাকালে এই সংগঠনের নেতৃত্বস্থানীয় শিল্পীদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন সাধারণ শিল্পীরা। তারা বলেছেন, ২৪ ঘন্টার ভিতর এসব শিল্পীদেরকে শিল্পী সংঘ থেকে বের করে দিতে হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইতালির মেন ফ্যালকনে বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। বাংলাদেশিদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধে নেমে পড়েছে ইতালির একটি শহরের মেয়র। ৩০,০০০ বাসিন্দা শহর মন ফ্যালকন ইতালির অন্য যে কোনো নগরীর চেয়ে অনন্য। কেননা শহরের প্রায় ১/৩ জনগোষ্ঠী বিদেশি, যাদের মধ্যে অধিকাংশ আবার বাংলাদেশি মুসলমান। এদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছেন ইতালির বর্তমান মেয়র। ইতালিতে বাংলাদেশিদের আনাগোনা কমানোর জন্য মন ফ্যালকনের মেয়র এই যুদ্ধের ঘোষণা দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনা ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে, তাকে ক্ষমা করা যাবে না। শেখ হাসিনা হিন্দুস্তান বদ্ধ করে স্বেচ্ছায় আবদ্ধ হয়ে আছে। আমরা মুক্ত আকাশে আছি। এদেশের জনগণ মুক্তির স্বাদ নিচ্ছে। শেখ হাসিনা, তাকে ক্ষমা করা যাবে না। শেখ হাসিনা ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে। সেই পানিতে আমাদের বন্যা হয়েছে, আমাদের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার সাতারপাইয়া পূর্ব বাজারে চেয়ারম্যান সুপার মার্কেটের সামনে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে সব কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে রংপুরের ছাত্র আবু সাইদকে হত্যা করা হয়েছে। আবু সাইদের রক্তের গন্ধ এখনো শেষ হয়নি। ষড়যন্ত্র চলছে এই সরকারের বিরুদ্ধে। এই সরকার যেন স্থির হতে না পারে, যেন সুন্দর নির্বাচন দিতে না পারে, সেজন্য ষড়যন্ত্র চলছে। নতুন করে যদি আমি দুঃশাসনের সুবিধাভোগী কেউ বিএনপির নেতাদের ছত্রছায়ায় মাথা ঝাড়া দিয়ে উঠে, তবে সে নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সহযোগিতা করতে হবে উল্লেখ করে ফারুক বলেন, ডক্টর ইউনূসের প্রতি আমাদের সকল রাজনৈতিক দলের সমর্থন আছে। আমরা সহযোগিতা করব। আমি দুঃশাসনের আমলে অমর দলের নেতাকর্মীদের অনেক বাড়িতে থাকতে পারিনি। আমরা পালিয়ে বেড়েছি, আমাদের নেতাকর্মীরা পালিয়ে বেড়েছে। ২০০৮ সাল থেকে যত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা হয়েছে, সব হামলা প্রত্যাহার করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আবারও 111-এর চক্রান্ত হচ্ছে কিনা সে বিষয়ে এখনো বলার সময় আসেনি। সরকারকে সকল রাজনৈতিক দল সময় দিয়েছে, তবে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর অতি প্রয়োজনীয়। অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে রাজনৈতিক কোনো সমস্যার সমাধান করতে পারে না। রাজনৈতিক দলই হচ্ছে দেশের শক্তি। একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেয় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।
অপকর্ম করে এখনো অধরা বিএনপির কিছু নেতা। আওয়ামী লীগ সরকার পতনের পর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে সারা দেশে শুরু হয় নৈরাজ্য এবং সহিংসতা। যে কোনো মূল্যে দেশে সম্প্রীতি রক্ষা, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধসহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি। দল কিংবা দলের নাম ব্যবহার করে অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর মধ্যে সারা দেশে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের 2 শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার কিংবা পদ স্থগিত করা হয়েছে। অনেককে করা হয়েছে শোকজ। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় অপকর্ম করে এখনো অধরা রয়েছে বিএনপির কিছু নেতা। খোঁজ নিয়ে জানা গেছে এখনো বিভিন্ন জেলায় চাঁদাবাজি, লুটের মতো ঘটনা ঘটছে, তবে আগের চেয়ে অনেক কম। চাঁদা দিতে রাজি না হলে হত্যা মামলায় আসামি করার ঘটনা ঘটছে। এমনকি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির কেন্দ্রীয় দপ্তরে আবেদন করা হলেও অদৃশ্য কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে কয়েকজন স্থানীয় পর্যায়ের নেতা অভিযোগ করেছেন। এর মধ্যে নারায়ণগঞ্জের 2,500-এ বিএনপির এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে নানা অপকর্মের ফিরিস্তি জানিয়ে দপ্তরে ব্যবস্থা নেওয়ার আবেদন হলেও কোনো প্রতিকার পায়নি সেখানকার ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে 2,500 উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। এমনকি থানায় ওই নেতার রোশানলে পড়েছে বৃহৎ রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফকির গ্রুপও। এ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে 50,000-এর মতো কর্মী রয়েছে। ফকির ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ যুগান্তরকে বলেছেন, আমরা ব্যবসায়ী, আমাদের পরিবার কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ প্রতিটি গার্মেন্টস থেকে চাঁদা চেয়েছেন, না দেওয়ার কারণে ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ, হয়রানি করার উদ্দেশ্যে আমাদের ফকির নিটওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তারুজ্জামান এবং উপব্যবস্থাপনা পরিচালক ফকির মাশরাফি জামান নিয়াজ এবং আমাকে 2টি হত্যা মামলার আসামি করা হয়েছে। সবাইকে ভয় দেখিয়ে রেখেছে, এমপি হলে কারখানা চালাতে দেবে না, নানা ধরনের হুমকি ধামকি দিয়ে রেখেছে। চাঁদাবাজি, লুটতরাজ সহ মিথ্যা মামলায় হয়রানির বিষয়ে আমরা ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করেছি। চলতি সপ্তাহে মাননীয় প্রধান উপদেষ্টার কাছেও দেয়া হবে। জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন, অপকর্মের সঙ্গে জড়িত দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে এখন শুধু সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নয়, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নেতাকর্মীদের 15 বছরের আত্মত্যাগ, কমিটমেন্ট কিছু ব্যক্তির অপকর্মের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে না, তার দায় সরকার নেবে না বলে অভিযোগ করেন তিনি। সরকারের সুস্পষ্ট আশ্বাস ছাড়া আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। চাকরিতে 35 প্রাপ্তদের। সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা 35 বছর করার দাবিতে রাজধানী সহ শাহবাগে সড়ক অবরোধ করেছে চাকরি প্রত্যাশীরা। সরকারের বিধিমালা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শনিবার 7 সেপ্টেম্বর বিকেলে এমন ঘোষণা দেন চাকরি প্রত্যাশীরা। আন্দোলনকারীরা বলেন, বিশ্বের প্রায় 162টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে 35। তার মধ্যে কিছু দেশ তা উন্মুক্ত। ভারতসহ বিশ্বের রাষ্ট্রগুলো অনেক গবেষণা এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে নেয়া বয়সসীমা ন্যূনতম 35 বছর, কিন্তু আমাদের মাত্র 30 বছর। নতুন বাংলাদেশে আমরা এই বৈষম্য চাই না। আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন, বিকেল 3টা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি ছিল। সরকারের পক্ষ থেকে একটি কমিটি আমাদের সঙ্গে আলোচনা করতে আসবে বলেছেন। আলোচনার মাধ্যমে দাবি পূরণের নিশ্চয়তা দিলে আমরা সমাবেশ শেষ করব, অন্যথায় আন্দোলন চালিয়ে যাব। এরপর বিকাল 5টার দিকে রাসেল মাহমুদ বলেন, আমাদের আলোচনা চলবে, পরবর্তী এখানে এসে আপডেট জানানো হবে, সে পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমরা শাহবাগের বাইরে কোনো কর্মসূচিতে যাইনি। যদি কেউ কোনো ধরনের কর্মসূচি দিয়ে থাকেন তাকে আমরা জবাবদিহিতার আওতায় আনব। বাংলাদেশ ভারত ম্যাচে হামলার হুমকি, যা বলছে বিসিবি। কয়েকদিন আগেই পাকিস্তানকে দাপট দেখে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। এবার তাদের মিশন ভারতের বিপক্ষে টেস্ট এবং টি-20 সিরিজ। তবে এই সিরিজ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হামলার হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। দলটির সভাপতি জয়বীর ভরদ্বাজ বলেছেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে, মন্দির ধ্বংস করা হচ্ছে। এরপরও প্রধানমন্ত্রী মোদী যদি সেখানে ম্যাচ আয়োজন
আয়োজন করার সিদ্ধান্ত নেয় তাহলে হিন্দু মহাসভা নিষিদ্ধ করা যে গোয়ালিয়রে ভারত বাংলাদেশ ক্রিকেটের ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত, কারণ অন্যথায় দেশে অশান্তি হবে। এই বিষয়টি স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সূত্রে এপিবি লাইভ জানিয়েছে। বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের ম্যাচটি হবে কানপুরে। এই ম্যাচ সফরকারী দলের উপর হামলার হুমকি দিয়েছে ভারতের হিন্দু সভা। সংগঠনটির সভাপতি ডাক্তার জয়বীর ভরদ্বাজ জানিয়েছে তারা ম্যাচ বাতিলের সব রকমের চেষ্টা করবেন। শেষ পর্যন্ত ম্যাচের আয়োজন করলে এতে হামলার হুমকি দিয়েছেন তিনি। হিন্দু মহাসভার এমন হুমকি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও। এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা না শোনা গেলেও গুঞ্জন রয়েছে পরিবর্তন করা হতে পারে ভেন্যু। সেক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় স্টেট স্থানান্তর হতে পারে ইন্দোরে। এ বিষয়ে এতদিন চুপ থাকার পর এবার মুখ খুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, না, এরকম সব সময় সব দেশের খেলাতে অন অ্যান্ড অফ থাকেই। আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমরা যেভাবে আমাদের পরিকল্পনা করছি সেভাবেই করব ইনশাল্লাহ।